লিঙ্কটা সবাই শেয়ার করে দেন, আর হচ্ছে যে যে গ্রুপে দেওয়া দরকার সবাইকে একটু দিয়ে দেন, সবাই একটু জয়েন করুক, কেমন? তাহলে হচ্ছে আমাদের ক্লাস আমরা শুরু করি, কেমন? আজকে আমাদের ক্লাস হবে আর্টিকেলের উপরে। আর্টিকেল, এই আর্টিকেলের সংজ্ঞাটা আমাদের সব থেকে ভালো করে শিখতে হয়, কারণ এই আর্টিকেলের সংজ্ঞাটা যদি আপনি ভালো পারেন তাহলে আমাদের আর্টিকেল টোটাল কয়টা আছে? আর্টিকেল, আমাদের আর্টিকেল যেটা বসাতে হয় সেটা হচ্ছে এ এন ডি, আর একটা হচ্ছে ক্রস। কি কি আমাদের বসাতে হয়? এ এন ডি আর একটা হচ্ছে ক্রস। তাহলে আমরা যে ব্যাপারটা করব একটু খেয়াল করি, আমরা সবাই কিন্তু এ এন ডি দিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করি, ক্রসটা বুঝি না যে ক্রসটা কোথায় বসাতে হয়। তাহলে এইখানে আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা আর্টিকেলের সংজ্ঞাটা যদি সুন্দর করে পড়ি, আর্টিকেলের সংজ্ঞাটা সুন্দর করে পড়ি, তাহলে হচ্ছে আপনার ওই ক্রসের 50 থেকে 80% সংজ্ঞার মধ্যেই কভার হয়ে যাবে। আমরা আর্টিকেলের সংজ্ঞাটা একটু দেখি। আর্টিকেলের সংজ্ঞাটা সবাই তুলে নিব। যে ওয়ার্ড নাউন এর পূর্বে বসে, যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অবলিক অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। হ্যাঁ, সুন্দর একটা সংজ্ঞা। আমরা কিন্তু ম্যাক্সিমামে সবাই পড়ি এ এন ডি এর ব্যবহারকে আর্টিকেল বলে, একেবারে ওই সংজ্ঞাটা ঠিক না। বুঝছেন কিনা আমার কথা? এ এন ডি কে আর্টিকেল বলে, আজকে থেকে এই সংজ্ঞাটা আমরা ভুলে যাব। আজকে থেকে আমরা আর্টিকেলের এই সংজ্ঞাটা পড়ব। আর্টিকেল কাকে বলে? তাহলে আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। আবার বলি, আর্টিকেল কাকে বলে? যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। তাহলে দেখেন, সংজ্ঞার মধ্যে আপনি একটা পয়েন্ট পাচ্ছেন, সেটা হচ্ছে আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে। তাহলে আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তাহলে 8 প্রকারের মধ্যে আর্টিকেল শুধুমাত্র নাউনের পূর্বে বসতে পারে। তার মানে গ্যাপের পরে যদি নাউন না থাকে তাহলে তো আর্টিকেল বসবে না। তার মানে গ্যাপের পরে যদি আপনার পার্টস অফ স্পিচ হিসেবে বাকি 7টা থাকে, তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু ক্রস বসবে। এই ব্যাপারটা আমাদেরকে একবার সুন্দর করে শিখতে হবে। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তাহলে আমাদের সংজ্ঞাটা একটু দেখি, যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে কি বলে? আর্টিকেল বলে। ওকে, তাহলে আমরা একটু ডেফিনেশনের কাজটা একটু করে আসি। যেমন আমরা যদি বলি হি ইজ ড্যাশ গুড, খেয়াল করেন, হি ইজ ড্যাশ গুড, একটা পরীক্ষা আমার আসছে, হি ইজ ড্যাশ গুড, এখানে আর্টিকেল বসবে কি না? তাহলে আমি আমার সংজ্ঞা অনুযায়ী আমি আগাই। এই যে তো গ্যাপের পরের গুডটা কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমি তো বললাম যে অ্যাডজেক্টিভ এর পূর্বে কি আর্টিকেল বসতে পারবে না? কারণ আর্টিকেল বসে কার পূর্বে? নাউনের পূর্বে। তাহলে গ্যাপের পরে যেহেতু আপনার নাউন নাই, আছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার বসবে ক্রস। বুঝতে পারেন কিনা বিষয়টা? এখন এইখান থেকে আবার একটা কোশ্চেন আসে, একটু খেয়াল করেন। যদি আমরা এরকম বলতাম হি ইজ ড্যাশ গুড বয়, তাহলে ব্যাপারটা কেমন হতো? একটু খেয়াল করেন, তাহলে ব্যাপারটা কেমন হতো? হি ইজ ড্যাশ গুড বয়, এইবার কিন্তু একটা আর্টিকেল বসতো এ। তাহলে এইবার কথা হচ্ছে আর্টিকেল এইবার কেন বসলো? কারণ এই গুড, অ্যাডজেক্টিভ আর বয়, এই দুইটা মিলে এইবার হয় হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে কোনো ফ্রেজের সর্বশেষ শব্দটা যদি একটা নাউন থাকে, তাহলে ওই ফ্রেজটা আলটিমেটলি একটা নাউন ফ্রেজ হয়। তাহলে নাউন ফ্রেজ তো এক প্রকার নাউন। তার মানে নাউন ফ্রেজ যদি এক প্রকার নাউন হয়, তাহলে নাউনের পূর্বে তো আর্টিকেল বসতে পারবে। অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে, গ্যাপের কেবলই পরে হোক বা তার একটু পরে হোক, নাউন যদি থাকে তাহলে আর্টিকেল বসবে, নাউনও নাই আর্টিকেলও নাই। এই কথাটা সবাই ক্লিয়ার আছে কিনা? সবাই আমরা এতটুকু ক্লিয়ার আছে কিনা? সবাই এতটুকু ক্লিয়ার আছে কিনা? যদি এতটুকু ক্লিয়ার থাকি আমরা ডেফিনেশনের পরের টপিকে যাব। সবাই আমরা একটু দেখে আবার বলি, যে আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে কি? যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন, এই সংজ্ঞা থেকে আমরা ক্লিয়ারলি একটা মেসেজ পাচ্ছি, যেটা হচ্ছে আর্টিকেল বসতে হলে অবশ্যই গ্যাপের পরে একটা নাউন থাকতে হবে। গ্যাপের পরে নাউন না থাকলে
কোনো অবস্থাতেই কোনো আর্টিকেল বসবে না। আমি বারবার এই জিনিসটা আপনাদের দেখাবো, আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আর্টিকেল বসতে হলে অবশ্যই গ্যাপের পরে কি থাকা লাগবে, নাউন থাকা লাগবে। গ্যাপের পরে নাউনও নাই, আর্টিকেলও নাই। ওকে, এই ব্যাপারটা যদি আমরা ক্লিয়ার হই, তারপরে হচ্ছে আমরা এই আর্টিকেলের বাকি যে টপিকগুলো আছে আমরা ওইগুলো এবার আস্তে আস্তে আমরা যাব। ওকে, তাহলে এই আর্টিকেলটা হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, একটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। এখানে এবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন আর্টিকেল দুই প্রকার। যদিও এগুলা থেকে কোনো কোশ্চেন আসবে না, বাট আপনার জানার জন্য দরকার। আপনি যদি সাপোজ এখান থেকে একটু প্রাইমারি টিচার হন, হাই স্কুলের টিচার হন, বা আপনি বিসিএস ক্যাডার হন, যাই হন না কেন, আপনি যদি কোনো কলেজ বা কোনো স্কুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটা ইংলিশ টিচার হন, তাহলে তো আপনাকে ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হলে এটা পারার দরকার। বাট এইটা আমি বলবো যে এক্সামে আর্টিকেল দুই প্রকার কোনোদিন আসবে না। বাট জেনে রাখেন আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল যেটাকে বলা হয় দি। আর দুই নম্বরটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে এ এবং এন। এই হচ্ছে আমাদের টোটাল আর্টিকেলের ব্যাকগ্রাউন্ড। ওকে, এইবার এই আর্টিকেল থেকে আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা সুন্দর করে এবার এর ব্যবহারগুলা এক্সামে আপনার চাকরি পরীক্ষায় কি কি কোশ্চেনগুলো আসতে পারে সব কিছু এখন আমরা ডিটেলসে সুন্দর করে পড়বো। ওকে, তাহলে আমি একটু ক্লিয়ার করে দেই যে আমাদের আর্টিকেল কাকে বলে। আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে, অর্থাৎ আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসে। সেকেন্ড আমাদের কথা ছিল আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার কি কি? আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে আপনার ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনটা? দি। আর ইনডিফিনিট আর্টিকেল কারা? এ এবং এন। এইবার আমরা এ এবং এন এর ডিটেলস ব্যবহারটা শিখবো। এ আর এন এর এইটার থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে, আমরা এইটাই বা ডিটেলস ভাবে শিখবো এ এবং এন এর ব্যবহার। সবাই আমরা একটু খেয়াল করি, আমরা তাহলে কি শিখবো? এ এবং এন এর ব্যবহার। তো এ এবং এন এর নর্মাল একটা ব্যবহার, এটা 1 2 বাচ্চারাও পারে, আশা করি আপনারাও সবাই পারেন। যে আমাদের টোটাল ইংরেজি বর্ণমালা কয়টা আছে? ইংরেজিতে আমাদের টোটাল বর্ণমালা হচ্ছে আপনার 26টা। এই 26টার মধ্যে আমাদের 21টা হচ্ছে কনসোনেন্ট, 21টা, আর এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে আমাদের টোটাল 26টা বর্ণমালার মধ্যে আমাদের 21টা হচ্ছে কনসোনেন্ট, 5টা হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা সাধারণত এই রুলটা আমরা সবাই পারি, ইনশাল্লাহ পারবো। এটা আমরা সবাই একটু পড়বো যে সাধারণত ভাওয়েলের পূর্বে এন, ভাওয়েলের পূর্বে এন এবং কনসোনেন্ট এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। তাহলে আমি কথাটা কি লিখলাম? যে সাধারণত ভাওয়েলের পূর্বে, এটা নর্মাল একটা রুল, এটা সবাই পারেন, জাস্ট এটা একটু পড়ে নেবেন। এর পরেগুলো আমাদের চাকরি পরীক্ষা বেশি আসে, ব্যতিক্রমগুলো আমরা শিখবো, ওইখান থেকে আমাদের শেখার বিষয়। তাহলে আমরা একটু খেয়াল করি যে বিষয়টা হচ্ছে এরকম যে সাধারণত আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাওয়েলের পূর্বে বসবে এন, কনসোনেন্টের পূর্বে বসবে এ। তাহলে আমাদের এই যে 5টা ভাওয়েল আছে এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ, এইটা দ্বারা যদি গঠিত কোনো শব্দ হয় নর্মালি তাহলে ওই শব্দগুলোর পূর্বে এন বসাবো। আর বাকি যে 21টা আছে কনসোনেন্ট, ওই কনসোনেন্টের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে তাহলে সেটা বসবে এ। এইটা আমাদের একটা নর্মাল কনসেপ্ট, ক্লিয়ার কিনা? এতটুকু যদি বুঝি, আমি আপনার ডান লিখবেন, আমি মুছে দিব। যদি আপনাদের ডান হয়ে যায় তাহলে সুন্দর করে লিখবেন। এবার ব্যতিক্রম, আমি আবারও বললাম, এই যে ব্যতিক্রম কথাগুলো লিখবো, এর প্রত্যেকটা থেকে আপনার জব মার্কেটে একটা এক্সাম থাকবে, একটা এক্সামে একটা কোশ্চেন থাকবে। এই জায়গাগুলো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, আপনারা সবাই এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, এই ব্যতিক্রমগুলো সুন্দর করে দেখবেন। ব্যতিক্রমের মধ্যে 1 নম্বরে লিখবেন। আমি আপনাকে বলি এটা 2-3 স্টাইলে পড়ানো যায়, আমি সবভাবে আপনাকে সহজ যেটা আপনি করলে এক্সাম ফ্রেন্ডলি হয় সেই কাজটা আমি করে দিয়ে যাই। ওকে, সুন্দর করে লিখবেন 1 নম্বরে এইচ দ্বারা। আচ্ছা বলেন, এইচ কি কনসোনেন্ট না ভাওয়েল? এইচ কি কনসোনেন্ট না ভাওয়েল? আলটিমেটলি এইচ কিন্তু একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। বাট ব্যতিক্রম কেমনে হয় একটু দেখেন, যে এইচ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এ না বসে এন বসে। আমি আবার বলি, এইচ দ্বারা গঠিত নিম্নোক্ত যে কতগুলো শব্দ আছে আমি এখন লিখবো, যে এইচ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এ না বসে কে বসে? এন বসে। আবার বলি, এইচ দ্বারা গঠিত
নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এ না বসে কি বসে এন বসে। আচ্ছা এইচ তো কনসোনেন্ট, তাহলে এটার পূর্বে এ না বসে যদি এন বসে সেটা কি ক্রম হয় না ব্যতিক্রম হয়? আলটিমেটলি কিন্তু এটা একটা ব্যতিক্রম হয়। কেমন? তাহলে সেই শব্দগুলা এখন বইয়ে কিভাবে লেখা আছে সেটা আমি বলে দিব, একটু খেয়াল করেন। শব্দগুলা কারা? শব্দগুলো হচ্ছে অনেস্ট। খেয়াল করেন, একটা শব্দ হচ্ছে আওয়ার, একটা শব্দ হচ্ছে আপনার এয়ার, একটা শব্দ হচ্ছে অনারেবল। অনারেবল। এবার একটু খেয়াল, আমাদের বইয়ের রুলটা এরকম ছিল যে এইচ দ্বারা গঠিত শব্দে যদি এইচ এর উচ্চারণটা না হয় তাহলে এ না বসে এন বসে। এখন পরীক্ষার হলে আপনার কোশ্চেন আসছে এইটা এয়ার, এটার উচ্চারণ তো হয় এয়ার। এখন পরীক্ষার হলে যায় তো আপনি উচ্চারণ করতে পারতেছেন, আপনি বলতেছেন হেয়ার, তাহলে আপনি তো উচ্চারণ না পারলে এইচ উচ্চারিত হয় কি না হয় এইটা আপনি বুঝবেন কেমনে? কিন্তু আপনি যদি একটা কাজ করেন, এই যে চারটা এক্সাম্পল আমি লিখে দিলাম, এর বাইরে আপনার পরীক্ষা আসা সিম্পলি অসম্ভব। মানে আসলে এই চারটার মধ্যে এক্সাম্পলের মধ্যে আসতে হবে। তাহলে আমরা যদি শব্দ চারটা শিখে নিতে পারি, আপনার কিন্তু কোনো নিয়ম কানুন লাগছে না। কথা ক্লিয়ার কিনা? যেহেতু আমাদের এক্সাম্পল কম, এই জন্য আপনি এই চারটা শব্দ সরাসরি শিখে নেবেন। তাহলে ব্যাপারটা কেমন কিভাবে শিখবেন? যে এইচ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এ না বসে কি বসে এন বসে। এখন এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, এই অনেস্ট শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, অনেস্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আওয়ার শব্দ হচ্ছে একটা নাউন, এয়ার শব্দ হচ্ছে একটা নাউন, অনারেবল শব্দ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু শুরুতেই, ক্লাসের শুরুতেই, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস আমরা একটা পয়েন্ট পাইছি। কি পয়েন্ট পাইছি? আর্টিকেল বসে হচ্ছে শুধুমাত্র নাউনের পূর্বে, গ্যাপের পরে যদি নাউন না থাকে আর্টিকেল বসে না। এখন এইখান থেকে আপনার কোশ্চেনটা কিভাবে হতে পারে একটু খেয়াল করেন। কোশ্চেনটা কিভাবে হতে পারে একটু সবাই দেখেন। মনে করেন পরীক্ষায় আসছে হি ইজ ড্যাশ অনেস্ট। সাপোজ আপনাকে যদি এই কোশ্চেনটা করে দেয় হি ইজ ড্যাশ অনেস্ট, এবং এর এ দাগের অপশনে যদি দেয় অ্যান, আপনি বিশ্বাস করেন মোটামুটি 70-80% স্টুডেন্ট এই অ্যান দাগায় চলে আসবে, কারণ তারা তো শিখে যায় ওই অনেস্টের পূর্বে এ না বসে অ্যান বসে। কিন্তু আমাকে ডিপ শিখতে হবে, চাকরি পেতে হলে ডিপ শিখতে হবে। আবার বলি, আপনি দেখেন তো ভাই, এই যে গ্যাপের পরে অনেস্ট শব্দটা, এটা কি? অ্যাডজেক্টিভ। গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, কোনো নাউন কি আছে? নাই। আলটিমেটলি আপনার অ্যান্সার কিন্তু হবে ক্রস। হি ইজ ড্যাশ অনেস্ট, ক্রস। কিন্তু যদি কোশ্চেনটা এমন থাকতো, একটু খেয়াল করেন তো, এমন যদি থাকতো হি ইজ ড্যাশ অনেস্ট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এইবার দেখেন এই যে কিন্তু একটা নাউন চলে আসছে, এই যে গ্যাপের পরে নাউন চলে আসছে, এইবার কিন্তু আপনার বসতো অ্যান। কথাটা বুঝেন কিনা? আপনাকে এতটুকু বুঝে পড়তে হবে আর্টিকেল, তাহলে আপনি আর্টিকেল থেকে অ্যান্সার করতে পারবেন। আমি আরেকবার ক্লিয়ার করে দেই। এইচ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এ না বসে কি বসে? অ্যান বসে। শব্দগুলো কারা? অনেস্ট, আওয়ার, ইয়ার। ইয়ার মানে উত্তরাধিকার, ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকার যেটাকে বলে অনারেবল। এর মধ্যে অনেস্ট এবং অনারেবল শব্দ দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আওয়ার এবং এয়ার শব্দ দুটো হচ্ছে নাউন। যদি এরকম কোশ্চেনটা আসতো আই হ্যাভ ড্যাশ এয়ার, এখানে কিন্তু নিশ্চিতভাবে একটা আর্টিকেল হতো অ্যান, কারণ এয়ারটা হচ্ছে একটা নাউন, কারণ নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসতে পারে। বুঝছেন কিনা আমার কথা? নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসতে পারে, কিন্তু দেখেন এই যে অ্যাডজেক্টিভ, এটার পূর্বে আর্টিকেল বসতে পারে না, তখন বসে ক্রস। আর অ্যাডজেক্টিভের পরে যখন নাউন থাকে তখন আবার বসে একটা এ বা অ্যান। এতটুকু সবাই ক্লিয়ার আছে কিনা? সবাই আমরা এতটুকু ক্লিয়ার আছি কিনা? যদি আমরা এতটুকু ক্লিয়ার থাকি তাহলে পরবর্তী টপিকে যাব। 2 নম্বর রুলটা আমরা একটু সবাই পড়ি। 2 নম্বরে সুন্দর করে আমরা সবাই একটু দেখি। লিখবেন ও দ্বারা গঠিত, ও দ্বারা গঠিত শুধুমাত্র, ও দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে, ও এনি ওয়ান শব্দের পূর্বে। আচ্ছা ও একটা কি? ভাওয়েল, তাহলে অ্যান বসার কথা, তাহলে অ্যান না বসে যদি এ বসে এটাই ব্যতিক্রম। ও দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে অ্যান না বসে, অ্যান না বসে এ বসে। আবার বললাম ও দ্বারা গঠিত একটা শব্দ আছে, ও দ্বারা গঠিত শুধুমাত্র, বলছে ও দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে অ্যান না বসে কি বসে? এ বসে। ও দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ না বসে কি বসে? অ্যান না বসে এ বসে। ওকে, অ্যান না বসে এ বসে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি যে ও দ্বারা যত শব্দ আছে, মনে করেন ও দ্বারা একটা শব্দ আছে আউল, মানে পেঁচা, তাহলে এটার পূর্বে নর্মালি অ্যান বসবে, কারণ ও একটা ভাওয়েল। কিন্তু একটা শব্দ আছে যে শব্দটার পূর্বে অ্যান বসতে পারবে না, বসবে এ। সেই শব্দটাকে, সেই শব্দটা হচ্ছে আপনার ওয়ান। এখন পরীক্ষার হলে, মানে আমাদের বইয়ে যেভাবে লেখা আছে
যে ও দ্বারা গঠিত শব্দের উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, কার মতো বলেন তো? ওয়া এর মতো হয়, তাহলে এন না বসে এ বসে। এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আসছে OASIS, এখন আমরা এইটার উচ্চারণ করি কি? পরীক্ষা হলে উচ্চারণ করে ফেলি ওয়াসিস। তাহলে ওয়াসিস যদি আপনি উচ্চারণ করেন, তার পূর্বে তো নর্মালি আপনার এ বসানো উচিত যদি আপনি ওয়াসিস উচ্চারণ করেন। এই ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান, কিন্তু এর সত্যিকারের উচ্চারণ তো আপনার ওয়াসিস না, এর সত্যিকারের উচ্চারণ হচ্ছে ওয়েসিস। এখন আপনি পরীক্ষার হলে উচ্চারণ, সত্য কথা বলতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না, কারণ যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না তাদের জন্য এই উচ্চারণও না। আপনি উচ্চারণ যদি শেখেন ধরা খেয়ে যাবেন। তাই জন্য আমি আপনাকে বললাম, আমি আপনাকে জাস্ট এক্সাম্পলগুলো দিয়ে দেবো, যে এক্সাম্পলগুলোর মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনগুলো কমন থাকবে, এর বাইরে আসবে না। সো আপনি ওই এক্সাম্পলগুলো শিখেন, উচ্চারণ ভুলে যান, কেমন? আর ওই বইয়ের যে ওয়া আছে, ওই ওয়া কথাও ভুলে যেতে হবে, যে ওইগুলো দিয়ে আসলে সত্যি এখন কোনো কাজ হয় না, কেমন? একটু খেয়াল করেন। বসে ও দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এন না বসে কি বসে? এ বসে। এখন আপনার পরীক্ষায় আসছে আই হ্যাভ ড্যাশ 1 টাকা নোট, 1 টাকা নোট, আমার একটা 1 টাকা নোট আছে। ওকে, তাহলে এবার দেখেন তো ওয়ান শব্দের পূর্বে কে বসে? এ, শেষ। এবার আপনার পরীক্ষা আসছে দিস ইজ ড্যাশ ওয়েসিস, আপনার আর্টিকেল বসাতে বলছে, আপনি লিখে দিয়ে আসবেন এন, কারণ এখানে তো অন নাই। অন শব্দ তো থাকলে আপনি এ দাগাবেন, এ লিখবেন, বাদ বাকি সব কিছুর পূর্বে এন বসবে, শেষ, ঝামেলা। এই ব্যতিক্রমের মধ্যে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা আমরা একটু মনে রাখবো। সেটা হলো এরকম যদি হয়, দিস ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, দিস ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর। মনে করেন আপনি একটা দোকানে গেছেন, আমি সাপোজ ধরেন একটা দোকানে গেছি, আমার টার্গেট হচ্ছে একটা পেন কেনা। কি কেনা? পেন কেনা। তো ওকে, দোকানদার আমাকে 10টা পেন দেখালো। ওই পেনের মধ্যে আমি একটা পেন হাতে নিয়ে, এই যে হাতে নিয়ে বললাম দিস ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, এই হচ্ছে সেই কলম যেটাকে আমি খুঁজতেছি। তাই এটা কি নির্দিষ্ট করে বোঝানো না 20টা পেনের মধ্যে? তো কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে আর্টিকেল বসে দি। তাহলে এই বাক্যটায় আমাদের অন থাকা সত্ত্বেও এখানে আমাদের দি বসে, কেমন? দিস ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ লুকিং ফর, দিস ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর। কেন এটা বসলো? বিকজ এই ওয়ানটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর আমরা সবাই জানি যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে আর্টিকেল দি বসে। এইবার ক্লিয়ার আছেন কিনা? যদি ক্লিয়ার থাকেন তাহলে একটু সুন্দর করে বলবেন। 3rd নাম্বার রুলে, আমরা 3 নাম্বার রুলে চলে যাই। আমরা 2টা শিখলাম, এবার সুন্দর করে আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে লিখবেন ই অবলিক ইউ। দেখেন দুইটাই কিন্তু আপনার ভাওয়েল, ই এবং ইউ দুইটাই কি বলেন তো? দুইটাই হচ্ছে ভাওয়েল। তাহলে দুইটা যদি ভাওয়েল হয়, ই অবলিক ইউ দ্বারা গঠিত, ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে, ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এন না বসে এ বসে। তাহলে ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এন না বসে কি বসে? এ বসে। ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এন না বসে এ বসে। আবার বলছি, ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এন না বসে কি বসে? এ বসে। এন না বসে কি বসে? এ বসে। ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে এন না বসে এ বসে। ওকে, তাই যদি হয় তাহলে আমরা শব্দগুলো কারা আমরা একটু দেখব। প্রথম শব্দ সব থেকে যেটা পরীক্ষায় বেশি আসে এটার নাম হচ্ছে ইউজফুল। 2 নম্বর যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে এটার নাম হচ্ছে ইউনিক। 3 নম্বর শব্দ যেটা পরীক্ষায় বেশি আসে এটার নাম হচ্ছে ইউরোপিয়ান। ওকে, 4 নম্বর শব্দ যেটা বেশি আসে সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি। 5 নম্বর শব্দ যেটা আপনার বেশি আসে এটা হচ্ছে ইউই। ওকে, ইউই মানে ভেড়া, কেমন? ইউই মানে ভেড়া। তাহলে ইউজফুল, ইউনিক, ইউরোপিয়ান, দেন হচ্ছে আপনার ইউই। তারপরে আপনি যদি আরেকটু পড়েন তাহলে এর বাইরে মনে হয় আবার আসবে না। তারপর আপনি লিখে রাখলে ইউনিয়নটা লিখে রাখতে পারেন, ইউনিফর্মটা লিখে রাখতে পারেন। আপনার এই প্রথম 4-5টার মধ্যে পরীক্ষা চলে আসবে, কেমন? তাহলে আমি আবার বলি, ই অবলিক ইউ দ্বারা গঠিত নিম্নোক্ত শব্দগুলোর পূর্বে কি বসে? এন না বসে এ বসে। তাহলে এই যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দগুলোর পূর্বে এন না বসে কি বসবে? এ বসবে। এর মধ্যে আবার একটু ঝামেলা আছে। এই ইউজফুলটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ, ইউনিকটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ। এইগুলো আপনাকে একটু বুঝতে হবে, এই অ্যাডজেক্টিভগুলো আপনাকে চিনতে হবে। এখন আপনার পরীক্ষায় যদি এমন থাকে, একটু খেয়াল করেন, আর
বইয়ে কিভাবে লেখা আছে সেটা আমি বলে দিই, যে ই অবলিক ইউ দ্বারা গঠিত শব্দের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এন না বসে এ বসে। আপনি পরীক্ষা হলে উচ্চারণ দরকার নাই, আপনি এক্সাম্পল কটা দেখে যান, মনে রাখেন প্রত্যেকটা প্রশ্ন এর বাইরে আপনি নিশ্চিত থাকেন আসবে না, কখনোই আসবে না, এই কটার মধ্যে আসবে। তাহলে আপনি সরাসরি এক্সাম্পল শিখলেই আপনার লাভ বেশি। ওকে, তাহলে আমরা যদি এরকম বলি আয়রন ইজ ড্যাশ ইউজফুল, আয়রন ইজ ড্যাশ ইউজফুল, আপনারা সবাই একটা অ্যান্সার করেন। অ্যান্সার এ এন, অ্যান্সার বি এ, অ্যান্সার সি ডি, অ্যান্সার ডি ক্রস। আপনি চারটার মধ্যে একটা অ্যান্সার করেন প্লিজ। প্রত্যেকে এই অ্যান্সারটা একটু করবেন। আয়রন ইজ ড্যাশ ইউজফুল, এন এ ডি ক্রস। সবাই একটা অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করেন। এর বাইরে যদি আসে তাহলে ঘাড়দামে করে যদি কিছু দেয় না, আসবে না ভাই, টেনশন করেন না। আপনি সুন্দর করে অ্যান্সার করেন, ইনশাল্লাহ সব কিছুর মধ্যেই থাকবে, বাইরে কিছু আসবে না। দুইজন অ্যান্সার করছেন, শাহজাহান রুবিন, আপনি নতুন করে অ্যান্সার করেন। আব্দুল ওয়াদুদ তানিম, থ্যাংক ইউ। রুনা আফরোজ, থ্যাংক ইউ। আপনারা যারা অ্যান্সার করেন নাই সবাইকে অ্যান্সার করতে হবে। জান্নাত, থ্যাংক ইউ। নাসরিন নুসরাত, থ্যাংক ইউ। মরিয়াম ইয়াসমিন, থ্যাংক ইউ। ক্লাসে যারা যুক্ত আছেন সবাইকে অ্যান্সার করতে হবে, ক্লাসে অ্যান্সার করতে হবে, অ্যান্সার করেন। বাকি যারা অ্যান্সার করেনি সবাই করে ফেলেন। এমডি আনান নঈম ভাই, আপনাকে আর একটু খেয়াল করতে হবে। এমডি রাজন, থ্যাংক ইউ। শারমিন আক্তার, থ্যাংক ইউ। তাহলে অনেকেই সঠিক অ্যান্সার করছেন, সবাইকে ধন্যবাদ। দিশা, থ্যাংক ইউ। ওকে, মনিরা জান্নাত, থ্যাংক ইউ। জয়নাব ইসলাম জোনাকি, থ্যাংক ইউ। নুসরাত জান, থ্যাংক ইউ। এই তো সবাই সন্তুষ্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাই, এমডি আনান নাইম, আপনাকেও ধন্যবাদ অবশেষে। এবার আপনি একটু খেয়াল করেন, এই যে এইটা আপনার মাথায় রাখতে হবে। বলছে আয়রন ইজ ড্যাশ ইউজফুল, আমরা তো একটু আগে শিখলাম যে ইউজফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে তো সরাসরি কোনো আর্টিকেল বসতে পারে না। সো অ্যান্সার মাস্ট বি বা উড বি, যাই বলেন এটা হবে আপনার ক্রস। কিন্তু স্যার যদি এবার একটু এরকম ভাবে বলে দেয় যে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, যখনই বলবো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, তখনই কিন্তু আপনার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার একটা অ্যান্সারটা হবে কিন্তু কি হবে বলেন তো, আয়রন ইজ আ ইউজফুল মেটাল। কারণ এইবার অ্যাডজেক্টিভের পরে একটা কি আছে বলেন, অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তখন আসবে এ, আর নাউনও নাই, কোনো আর্টিকেলও নাই, দ্যাটস ইট। তাহলে আমরা এই তিনটা সবাই ক্লিয়ার আছে কিনা, এইটা ক্লিয়ার আছে কিনা, সবাই একটু কমেন্ট করবো এই রুলটা সবাই ক্লিয়ার আছে কিনা। আমরা সবাই একটু কমেন্ট করি যে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ বললে পরবর্তী নিয়মে চলে যাব। সবাই আমরা একটু বলি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, রুনা আফরোজ ক্লিয়ার। দুই তিনজন একটু বললে আমি সাহস পাই। দেখেন ভাই, অনলাইন ক্লাসে যদি আপনারা রেসপন্স করেন ক্লাসটা উড বি দ্য বেস্ট, রেসপন্স না করলে ক্লাসের অবস্থা খারাপ। নাসরিন নুসরাত, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী টপিক 4 নম্বরে চলে যাই। খেয়াল করেন আমাদের অ্যাব্রিভিয়েশন, এটা একটা পারিভাষিক শব্দ, অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন একটা বাংলা আছে, সংক্ষেপণ। অ্যাব্রিভিয়েশন কি বলে বলেন তো, সংক্ষেপণ। অ্যাব্রিভিয়েশনের বাংলাটা কি, সংক্ষেপণ। সুন্দর করে লিখবেন, অ্যাব্রিভিয়েশনকে দুই ভাবে লেখা যায়। তাহলে বলেন অ্যাব্রিভিয়েশনকে কয়ভাবে লেখা যায়, 2 ভাবে। অ্যাব্রিভিয়েশনকে কয়ভাবে লেখা যায়, 2 ভাবে। একটা অ্যাব্রিভিয়েশনকে আপনি 2 ভাবে লিখতে পারবেন, 2 ভাবে। সে 2 ভাবে কি কি, 2টা ভাব কি কি দেখেন, অ্যাব্রিভিয়েশনকে 2 ভাবে, মানে সরি 2 ভাবে না, অ্যাব্রিভিয়েশন 2 প্রকার, তাই দেখেন 2 ভাবে লেখা যার দরকার নেই, অ্যাব্রিভিয়েশন 2 প্রকার লেখেন, একটু সুবিধা হবে। সরি ভাই, অ্যাব্রিভিয়েশন 2 প্রকার, এটা লিখলে সুবিধা হবে। হ্যাঁ, এই একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা আপনার হচ্ছে ভৌগোলিক স্থান বোঝায়, ভৌগোলিক স্থান। একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা কি বোঝায়, ভৌগোলিক স্থান। আর একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা হচ্ছে আপনার পদবি অথবা ডিগ্রি বোঝায়।
তাহলে একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা বোঝা হচ্ছে আপনার ভৌগোলিক স্থান, আর একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা হচ্ছে বোঝায় আপনার পদবি অথবা ডিগ্রি। আবার বলি, একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা বোঝায় ভৌগোলিক স্থান, আর একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা বোঝায় পদবি অথবা ডিগ্রি। তাই যে অ্যাব্রিভিয়েশন দ্বারা ভৌগোলিক স্থান বোঝায় তারা হলো ইউএসএ, ইউকে, ইউএই মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব এমিরেটস, হ্যাঁ যেটাকে আরব আমিরাত যেটাকে বলে। তাহলে এই অ্যাব্রিভিয়েশন দ্বারা যদি ভৌগোলিক স্থান বোঝায়, চোখ বন্ধ করে তার পূর্বে দি বসে দেবে, শেষ, কোনো কথাবার্তা নেই। যে অ্যাব্রিভিয়েশন দ্বারা ভৌগোলিক স্থানকে বোঝাবে তার পূর্বে সবসময় দি বসবে। আবার বলি, যে অ্যাব্রিভিয়েশন দ্বারা ভৌগোলিক স্থানকে বোঝায় তার পূর্বে হচ্ছে আপনার দি বসে। ওকে, আরেকটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপনার এমএ, বিএ, এমবিবিএস, এমপি, বিবিএ, বিএড। ওকে, এইগুলোর পূর্বে কি বসবে? এই যে অ্যাব্রিভিয়েশন দ্বারা আপনার হচ্ছে পদ বা পদবি বোঝায়, আবার বলি, যে অ্যাব্রিভিয়েশন দ্বারা পদ বা পদবি বোঝায় তাদের পূর্বে হচ্ছে বসে আপনার এ বা এন, আর যে অ্যাব্রিভিয়েশন দ্বারা হচ্ছে আপনার ভৌগোলিক স্থান বোঝায় তার পূর্বে বসে হচ্ছে আপনার দি। তাহলে বলেন অ্যাব্রিভিয়েশন কয় প্রকার? অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপনার দুই প্রকার। বলেন অ্যাব্রিভিয়েশন কয় প্রকার? অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপনার দুই প্রকার। ওকে, অ্যাব্রিভিয়েশন যদি আপনার দুই প্রকার হয়, একটা হচ্ছে ভৌগোলিক স্থান বোঝায়, আর একটা হচ্ছে পদবি অথবা ডিগ্রি বোঝায়। যেটা দ্বারা ভৌগোলিক স্থান বোঝায় তার পূর্বে বসে দি, আর যে অ্যাব্রিভিয়েশন দ্বারা পদবি অথবা ডিগ্রি বোঝায় তার পূর্বে বসে হচ্ছে আপনার এ অথবা এন। তাহলে এইবার আমার প্রশ্ন হচ্ছে, এ বসবে না এন বসবে, এইটা আমরা একটু সুন্দর করে দেখব যে কোনটার পূর্বে এ বসে আর কোনটার পূর্বে এন বসে। একটু খেয়াল করেন, এই যে প্রথম যে লেটারটা এম, কে আমরা একটু ভেঙে লিখব, এ আর এম। তাহলে এটা কি কনসোনেন্ট না ভাওয়েল? এ কিন্তু একটা ভাওয়েল। তাহলে আমি প্রথমবার অক্ষরটাকে যদি এভাবে ভেঙে লিখি, প্রথম লেটারটা যদি আপনার ভাওয়েল হয় তাহলে সেটার পূর্বে বসে এন। কথা ক্লিয়ার কিনা? আর বি আপনি একটু বাংলায় লেখেন বি। এবার বলেন এই বিটা কি একটা কনসোনেন্ট? যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে বসে এ। আমি যদি আরো সহজ করে বলি যে অ্যাব্রিভিয়েশনের শুরুটা যদি হয় বি দিয়ে তাহলে সেটার পূর্বে এ বসে, আর বাদবাকি যেগুলো আছে ওইটার পূর্বে আপনার এনই বসে, যেগুলো আপনার পরীক্ষায় আসে। বাট আপনি যদি নিয়মটা শিখতে চান, যদি সাপোজ আপনার এরকম আসলো এফসিপিএস, এটার পূর্বে কি বসবে? তাহলে আপনি এফটাকে নেবেন, বাংলায় লিখবেন এ আর ফর এফ, তাহলে এটা একটা কি ভাওয়েল, তাহলে এটার পূর্বে বসবে এন। ওকে, এই হচ্ছে নিয়ম। তাহলে অ্যাব্রিভিয়েশনটাকে আপনি প্রথম লেটারটাকে ভেঙে লিখবেন বাংলায়। অ্যাব্রিভিয়েশনের প্রথম ওয়ার্ডটাকে ভেঙে লিখবেন, লেখার পরে ফার্স্ট লেটারটা যদি হয় আপনার একটা ভাওয়েল সাউন্ড, তাহলে তার পূর্বে সুন্দর করে একটা আর্টিকেল বসবে, সেটার নাম হচ্ছে এন। আর যদি ভাওয়েল সাউন্ড না হয় তাহলে তার পূর্বে একটা আর্টিকেল বসবে, সেটার নাম হচ্ছে এ। এই ছিল আপনার এ এবং এন এর ব্যবহার। যদি সবাই বুঝেন তাহলে সুন্দর করে একটু বলবেন ওকে। ভৌগোলিক স্থান তো দেশের নামই, দেশের নাম দ্বারা তো আপনার ভৌগোলিক স্থান দ্বারা তো দেশের নামকে বোঝায়। মানে ভৌগোলিক স্থান বুঝেন যে একটা প্লেস, সেটার একটা নাম তো থাকতেই পারে, এটা একটা ভৌগোলিক স্থান না? ইউএসএ এটা ভৌগোলিক অবস্থান আছে কিনা বিশ্বের বুকে, আছে কিনা? হ্যাঁ, ওটা দেশের নাম তো বটেই, কিন্তু ওটাকে ভৌগোলিক স্থান বলে। যাই হোক, তাহলে বলছে অ্যাব্রিভিয়েশন মূলত দুই প্রকার, একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা ভৌগোলিক স্থান বা দেশকে বোঝায়, আর একটা অ্যাব্রিভিয়েশন দ্বারা পদবি অথবা ডিগ্রিকে বোঝায়। তাহলে ভৌগোলিক স্থান যদি বোঝায় তাহলে তার পূর্বে বসবে দি, আর পদবি বা ডিগ্রি যদি বোঝায় তার পূর্বে বসবে এ অথবা এন। তো তার মধ্যে প্রথম লেটারটাকে ভেঙে যদি আপনি ভাওয়েল সাউন্ড পান তাহলে বসবে এন, আর কনসোনেন্ট সাউন্ড পাইলে বসবে এ, শেষ। তাহলে এমবিবিএস এর পূর্বে কি বসবে? এন। এমপির পূর্বে কি বসবে? এন। বিবি এর পূর্বে কি বসবে? এ। বিএড এর পূর্বে কি বসবে? এ, শেষ। দেখেন সবাই ক্লিয়ার আছেন কিনা? সবাই ক্লিয়ার আছে কিনা? ওকে ওকে, থ্যাংক ইউ। এই তো অনেক মানুষ বুঝেন, সাবাস। তাহলে আমরা এ এবং এন এর ব্যবহারটা ছেড়ে দিব, আমরা সুন্দর করে এবার চলে যাব দি এর ব্যবহারে। মুছে দিলাম, সবাই সুন্দর করে হেডলাইন করেন দি এর ব্যবহার। দি এর ব্যবহার।
দি এর ব্যবহার। ওকে, এই দি এর ব্যবহারটা আমরা এবার একটু সুন্দর করে সবাই দেখব। দি এর ব্যবহার 1 নম্বর দিয়ে দি এর ব্যবহারের মধ্যে 1 নম্বর দিয়ে লিখবেন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি। যেমন বেস্ট, মনে করেন বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটার পূর্বে কি বসবে? দি বেস্ট। মনে করেন লার্জেস্ট, লার্জেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, পূর্বে কি বসবে? দি। তাহলে যে কোনো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে। তাহলে যে কোনো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আপনার কি বসবে? দি। খেয়াল করি, যে কোনো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে? দি। সবাই আমরা এতটুকু বুঝি কিনা? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে। সবাই আমরা এতটুকু লিখে ফেলি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। 2 নম্বরটা লিখবেন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে। কোনো কিছুকে, এটা সব থেকে বেশি আসে, ভালোভাবে শিখবেন। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। সুন্দর করে লেখেন, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। ওকে, যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল ছিলাম, দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, হুইচ আই ওয়ান্ট। দেখেন তো বলছে এই হচ্ছে সেই বই যেটা আমি চাই। দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, এই হচ্ছে সেই বই যেটা আমি চাই, মানে এই বইটাই চাইছে। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। সুন্দর করে লেখেন, এগুলো একেবারে সহজ সহজ বাচ্চাদের পড়া। 3 নম্বরটা লিখবেন পৃথিবীতে যে জিনিস একটা, পৃথিবীতে যে জিনিস, পৃথিবীতে যে জিনিস একটা তার নামের পূর্বে দি বসে। তার নামের পূর্বে দি বসে। পৃথিবীতে যে জিনিস একটা, এটার নামের পূর্বে দি বসে। যেমন সান, এই সান কয়টা বলেন তো? একটা না? সান একটা। যদি বলেন মুন, মুন কয়টা? কৃত্রিম যে যা বানাক ওটা তো হিসেব নেই। হ্যাঁ, সান মুন পৃথিবীতে কয়টা? আল্লাহ তাআলা কয়টা করে বানাইছেন? একটা করে না? তাহলে পৃথিবীতে যে জিনিস একটা তার নামের পূর্বে একটা দি বসে। কেমন? এটা একটু মাথায় রাখবেন। তাহলে পৃথিবীতে যে জিনিস একটা তার নামের পূর্বে কি বসে? দি বসে। এই সবাই ক্লিয়ার কিনা? পৃথিবীতে যে জিনিস একটা তার নামের পূর্বে কি বসে? দি। তাহলে আমরা দি এর 3টা ব্যবহার করলাম। দি 4 নম্বর যে ব্যবহারটা করবো আমরা একটু সুন্দর করে দেখি। সবাই লিখবেন নদী, সাগর, মহাসাগর, নদী, সাগর, মহাসাগর, মহাদেশ, মহাদেশ, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ, হ্যাঁ, সংবাদপত্র, সংবাদপত্র। সবাই লেখেন নদী, সাগর, মহাসাগর, মহাদেশ, নদী, সাগর, মহাসাগর, মহাদেশ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ। দিকের নাম, দিকের নাম, জাহাজের নাম, জাহাজের নাম। নদী, সাগর, মহাসাগর, মহাদেশ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, দিকের নাম, জাহাজের নাম, ট্রেনের নাম। হ্যাঁ, ট্রেনের নাম ইত্যাদির পূর্বে দি বসে। ইত্যাদির পূর্বে দি বসে। এইখান থেকে একটু খেয়াল করবেন, বলছে নদী, নদী মনে করেন সাপোজ বললো পদ্মা, ড্যাশ পদ্মা, তাহলে পদ্মা কি এটা নদীর নাম না? আপনি লিখবেন দি পদ্মা। নদী, সাগর, সাগর মনে করেন ড্যাশ বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, দি বে অফ বেঙ্গল। মনে করেন মহাসাগর বললো ড্যাশ আটলান্টিক, আটলান্টিক, দি আটলান্টিক। হ্যাঁ, এবার আপনার জাহাজের নাম বলো, মনে করো একটা ইয়ার নাম বললো, ট্রেনের নাম দা পদ্মা এক্সপ্রেস, দা পদ্মা এক্সপ্রেস। ধর্মগ্রন্থের নাম বললো, ধর্মগ্রন্থের নাম ড্যাশ কোরআন, ড্যাশ কোরআন, আপনি লিখবেন দি কোরআন। সংবাদপত্রের নাম বললো ড্যাশ ডেইলি স্টার, ড্যাশ ডেইলি, ড্যাশ ডেইলি স্টার। হ্যাঁ, আপনি হয়তো অনেকে পড়েন দ্য ডেইলি স্টার। তাহলে এখান থেকে একটা জিনিস শিখবেন, নদী, সাগর, মহাসাগর, মহাদেশ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, দিকের নাম, জাহাজের নাম, ট্রেনের নাম ইত্যাদির নামের পূর্বে সরাসরি দি বসে। এইটা আপনারা এখান থেকে শিখে নেবেন। কেমন? আর্টিকেলের একটা নিয়মে আছে, যে প্রতিষ্ঠান যার জন্য তৈরি সে যদি ওই প্রতিষ্ঠানে যায়
তাহলে প্রতিষ্ঠানের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু অন্য কেউ যদি ওই প্রতিষ্ঠানে অন্য কোনো উদ্দেশ্যে যায় তাহলে ওই প্রতিষ্ঠানের পূর্বে একটা আর্টিকেল দি বসে। মনে করেন আপনি একটু ভালোভাবে বুঝেন, স্কুল কার জন্য তৈরি? স্কুল কিন্তু তৈরি স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট অথবা টিচার এদের জন্য স্কুল তৈরি। আচ্ছা স্কুল কেন কিসের জন্য তৈরি? স্কুল কিন্তু পড়াশোনার জন্য তৈরি, ভালোভাবে বুঝেন। তাহলে স্কুল দুইটা উদ্দেশ্যে তৈরি, দুইটা জিনিসের জন্য তৈরি। একটা হলো স্টুডেন্ট অথবা টিচারের জন্য তৈরি, কোন উদ্দেশ্যে তৈরি? পড়াশোনার জন্য তৈরি স্কুলটা, ভালোভাবে বুঝেন। এখন যে প্রতিষ্ঠান যার জন্য তৈরি সে যদি ওই প্রতিষ্ঠানে যায় ওই কাজ করার জন্য, তাহলে প্রতিষ্ঠানের নামের পূর্বে আর্টিকেল বসে না। মনে করেন হি ওয়েন্ট, খেয়াল করেন, হি ওয়েন্ট টু ড্যাশ স্কুল, ভালোভাবে বুঝেন, হি ওয়েন্ট টু ড্যাশ স্কুল, এই একটা কোশ্চেন। এখন সে যদি ছাত্র হয়, সে পড়াশোনার উদ্দেশ্যে যদি যায়, তাহলে এই প্রতিষ্ঠানের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, হি ওয়েন্ট টু ড্যাশ স্কুল ক্রস। কিন্তু অন্য কেউ যদি যায় অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে প্রতিষ্ঠানের পূর্বে একটা আর্টিকেল বসে, সেটার নাম দি। যদি বলে মাই ফাদার, খেয়াল করেন, মাই ফাদার ওয়েন্ট টু ড্যাশ স্কুল। এখন এইখানে আমার বাবা কিন্তু ছাত্র, সেটারও কোনো পরিচয় নাই। আমার বাবা যে শিক্ষক তারও কোনো পরিচয় নাই। তার মানে আলটিমেটলি আমার বাবা স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে যায় না। তার মানে স্কুল কিন্তু আমার বাবার জন্য তৈরি না। এইবার আমার বাবা যদি স্কুলে যায় তাহলে এখানে কিন্তু আর্টিকেল বলবে একটা দি, মাই ফাদার ওয়েন্ট টু দি স্কুল। কথা বুঝতে পারছেন কিনা? এই কথা বুঝেন কিনা? তার মানে যে প্রতিষ্ঠান যার জন্য তৈরি সে যদি ওই প্রতিষ্ঠানে ওই কাজের জন্য যায় তাহলে প্রতিষ্ঠানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে গেলে প্রতিষ্ঠানের পূর্বে একটা আর্টিকেল বসে দি। আগামীকাল আপনার এই টাইপের যত কোশ্চেন আছে এগুলো সহ আপনার কমিশন অফ আর্টিকেল যত আছে ডিটেলস শিখাবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে সবাই আমরা যুক্ত হচ্ছি আল্লাহর রহমতে। ক্লাস আপনাদের যথাসময় হবে। আর কারেন্টের সমস্যা আপাতত সমাধান, কারণ আইপিএস লাগাইছি। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ওই পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত আগামী ক্লাসে দেখা হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।